উনার এই সমস্ত কাজ করার আসলে যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে একটা নোবেল প্রাইজ পাওয়া, পিস আনা আসলে তার অন্যতম মুখ্য উদ্দেশ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ানরা ইউক্রেনের নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা দেবে, সিকিউরিটি গ্যারান্টি দেবে, অ্যাজ পার্ট অফ হুইচ ইউরোপিয়ান সোলজাররা হয়তোবা ইউক্রেনের মাটিতে স্টেশন করা হবে, আমেরিকান সোলজার নয়। কিন্তু এখন রাশিয়া বলছে যে না, তা দেওয়া চলবে না। রাশিয়া উইল বিকাম পার্ট অফ গ্যারান্টার্স, যারা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে। সেই রাশিয়া, যে রাশিয়া কিন্তু গত 4 বছর ধরে যুদ্ধ করে চলেছে ইউক্রেনের বিরুদ্ধে। রাশিয়ার দাবি ছিল যে আমার বর্ডার পর্যন্ত আপনাদের পশ্চিমাদের এক্সপ্যানশনটা আমি দেখতে চাই না, আমি শান্তিপূর্ণভাবে থাকতে চাই, কিন্তু এক্সপ্যানশনটা যেন না হয়। এটা কি খুব বড় একটা দাবি ছিল। এই দাবিটা কিন্তু আমরা সলভ করতে পারতাম, এটা যুদ্ধটাকে অনেক আগেই আমরা অ্যাভয়েড করতে পারতাম। রাশিয়ান জাতিরা কিন্তু কালচারালি তাদের ভূমি কিন্তু কারো কাছে ছেড়ে দেওয়া এবং কালচার কারো কাছে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারা কখনোই নতি স্বীকার করে না। আপনি স্টালিন, লেনিন থেকে শুরু করে যদি এখনো পর্যন্ত রাশিয়া যদি ইতিহাস আপনারা দেখেন, তারা কখনো ভূখণ্ড নিয়ে কম্প্রোমাইজ করার মতো জাতি তারা না। আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে করেছিলেন। ট্রাম্প বলেছিলেন উনি মনে করছেন খুব শীঘ্রই একটা কিছু হবে। অনেকেই বলছেন যে উনার এই সমস্ত কাজ করার আসলে যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে একটা নোবেল প্রাইজ পাওয়া, পিস আনা আসলে তার অন্যতম মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে নোবেল প্রাইজ পাওয়া। আপনার কাছে আমার প্রশ্ন, হাসান ফেরদৌস, হোয়াট ইজ দ্য ফিউচার অফ পিস প্রসেস ইন ইউক্রেন? এবং এই ট্রাম্পের যে ফ্লিপ ফ্লপ এটি যদি আপনি কিছুটা হলে আমাদের একটু ব্যাখ্যা করেন। ভাই, আমি আপনার প্রোগ্রামে আগে বহুবার বলেছি, ট্রাম্প সাহেবের একটা গুণকে আমি রেকগনাইজ করি, তা হচ্ছে যে তিনি ইউক্রেন যুদ্ধের কনভারসেশনটা বদলে দিয়েছেন। কিভাবে? এতদিন পর্যন্ত আমরা বলেছি কিভাবে ইউক্রেন জিতবে এই যুদ্ধে, ইউরোপিয়ানরা, আমেরিকানরা অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে ইউক্রেন যাতে করে রাশিয়াকে বিট করতে পারে। কিন্তু এখন আমরা কি নিয়ে কথা বলছি? কিভাবে এই যুদ্ধ থামানো যায়। এই ব্যাপারে ট্রাম্প সাহেবকে আমি 5 রাজি আছি। হি হ্যাজ চেঞ্জ দি কনভারসেশন, কেমন? কিন্তু কন্টেন্টটা বদল হয়নি। কিরকম? ট্রাম্প সাহেব এখনো পুতিন সাহেবের কাছ থেকে সিগন্যাল নিয়ে আমাদেরকে ট্রান্সমিট করছেন। পুতিন সাহেব যে শর্তে যুদ্ধ বন্ধ করতে চান, প্র্যাকটিক্যালি সেই শর্তটা তিনি রিপিট করছেন। আপনি একটু আগে বলেছেন লাভরভ জানিয়েছেন শর্তগুলি কি। দেখা যাক শর্তগুলি কি। 3টে মুখ্য শর্ত। প্রথম শর্ত হচ্ছে যে পুরো দনবাস এলাকাটা, যার মাত্র 70% এই মুহূর্তে রাশিয়ার দখলে আছে, পুরোটাই দিয়ে দিতে হবে। 70% ডনবাস, দনেস এবং লুহান্স মিলে দনবাস পুরোটাই আমাকে দিতে হবে। অথচ পুরোটা কিন্তু তার নিয়ন্ত্রণে নাই। সবচেয়ে 45 যে এলাকাটা ডনবাসের ইউক্রেনের নিয়ন্ত্রণে, ইউক্রেনকে বলা হচ্ছে এটা তুমি ছেড়ে দাও, তো জায়গাটা ইউক্রেনের, রাশিয়ার নয়, দখলেও নেই, তো দিতে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, নো নেটো মেম্বারশিপ। মানে রাশিয়া মস্কো থেকে বসে নির্দেশ করছে পার্শ্ববর্তী দেশ তার ফরেন পলিসি কি হবে, কেমন? পিওর কলোনিয়াল অ্যাটিটিউড। 2 নম্বর। 3 নম্বর, তারা বলছেন যে কোন ইউরোপিয়ান সোলজারকে পাঠানো যাবে না। আমরা এর আগে শুনেছি কি, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ানরা ইউক্রেনের নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা দেবে, সিকিউরিটি গ্যারান্টি দেবে, অ্যাজ পার্ট অফ হুইচ ইউরোপিয়ান সোলজাররা হয়তোবা ইউক্রেনের মাটিতে স্টেশন করা হবে, আমেরিকান সোলজার নয়। কিন্তু এখন রাশিয়া বলছে যে না, তা দেওয়া চলবে না। আরো ভয়ের কথা হচ্ছে যে মস্কো থেকে বলা হচ্ছে যে আমাদেরকে, মানে রাশিয়াকে ইউক্রেনের নিরাপত্তা আর্কিটেকচারের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। মানে রাশিয়া উইল বিকাম পার্ট অফ গ্যারান্টার্স, যারা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে। সেই রাশিয়া, যে রাশিয়া কিন্তু গত 4 বছর ধরে যুদ্ধ করে চলেছে ইউক্রেনের বিরুদ্ধে। ইটস এ ফার্স, কমপ্লিট ফার্স। এবং ফার্সটা ফ্যাসিলিটেট করছে কে? আমাদের প্রেসিডেন্ট। কিভাবে? তিনি জানেন যে পুতিন এই মুহূর্তে অন্তপক্ষে রাজি হবে না। তিনি প্রথম কথা কি ছিল? সিজফায়ার। তিনি বলেছেন যে ইমিডিয়েট সিজফায়ার করতে হবে। যে তিনি পুতিনের সঙ্গে এক গাড়িতে বসলেন, তার বিচে লিমোজিনে, কি কথা বললেন তারা কে জানে। ফিরে এসে তিনি সঙ্গে সঙ্গে জানেন সিজফায়ারের প্রয়োজনে আমরা সরাসরি শান্তি চুক্তি করব। শান্তি চুক্তির জন্য প্রয়োজন অনেক সময়, লম্বা সময়, আপনাকে নিটি-গ্রিটি এলিমেন্ট আপনাকে বিবেচনা করতে হবে। ইট মাইট টেক মান্থস, ইট মাইট টেক ইয়ার্স, আর মিনওয়াইল দ্য কিলিং ফিল্ড উইল কন্টিনিউ। এতদিন আপনি বলেছেন ট্রাম্প সাহেব, প্রথম শর্ত হচ্ছে আগে সিজফায়ার, যেমন গাজাতে হচ্ছে। গাজাতে এই মুহূর্তে কি কথা হচ্ছে? 7 দিনের সিজফায়ার, দেন উইল ডিসকাস লং টার্ম পিস ডিল। তাই নিয়ে সারা দুনিয়াতে। অন্যদিকে পুতিন বলছে না,
আমরা একবারে শান্তি চুক্তি করব। কেন এই কথা দিয়ে বলছেন এই মুহূর্তে? কারণ এই মুহূর্তে পুতিন ইউক্রেনের পূর্বাংশে জয়লাভ করে চলেছেন। সামান্য সামান্য হলেও প্রতিদিনে তিনি 15 কিলোমিটার 16 কিলোমিটার করে তিনি গেইন করছেন, এবং তিনি মনে করছেন যে যেহেতু ইউক্রেনের জনসংখ্যা অনেক কম, ইউক্রেন দীর্ঘদিন এই যুদ্ধ চালাতে পারবে না। তিনি এটাও আশা করছেন যে ইউরোপিয়ানরা, আমেরিকানরা বটে, ক্লান্ত হয়ে পড়বে, ওয়ার ফ্যাটিকে তারা আর পয়সা দেবে না, অস্ত্র পাঠাবে না, এবং অটোমেটিক্যালি ইউক্রেন ভেঙে পড়বে। এই তার অঙ্ক হিসাবটা। এই হিসাব নিয়ে তিনি জানতেন যে যতদিন পারা যায়, আমার লোক আছে, আমার এই মুহূর্তে অর্থনৈতিক সমস্যা আছে বটে, বাট আই ক্যান ম্যানেজ। এই অবস্থায় আমি রাজি হব না কোনোভাবে যুদ্ধ বন্ধ করতে, যদি না আমার উপরে চাপ প্রয়োগ করা হয়। চাপ প্রয়োগ কে করতে পারতো? মার্কিন যুক্তরাষ্ট্র। এডিশনাল স্যাংশন তারা আরোপ করতে পারতো। ট্রাম্পটা বলেছিলেন কিন্তু যদি তুমি সিজফায়ার না মানো, আমি তোমার উপরে কিন্তু বাড়তি স্যাংশন আরোপ করবো। করলেন না তো। তার মানে ট্রাম্প সাহেব যে পুতিনের শর্তই মেনে নিলেন, যে আমার চোখে একটা বিট্রায়াল, একটা বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, এবং গত সপ্তাহে আমরা যখন আলোচনা করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম যে রাশিয়ার উপরে যে চাপ প্রয়োগের কথা, সেটি চাপ প্রয়োগ না করে রাশিয়ান তেল ক্রয় করার জন্য ইন্ডিয়ার উপরে কিন্তু যথেষ্ট চাপ প্রয়োগ করা হচ্ছে, এবং সেটি কারণও আপনি ব্যাখ্যা করেছিলেন। কিন্তু চাপ প্রয়োগটা আসলে দরকার ছিল রাশিয়ার উপরে, সেটি হয়নি। আব্দুর রশিদ, আপনার কাছে আমি যাচ্ছি। এই ট্রাম্প এবং পুতিনের মিটিংয়ের পর জেলেনস্কির সাক্ষাৎ ট্রাম্পের সাথে, এবং জেলেনস্কি এবার গতবারের মতো ভুল করতে রাজি নন। তিনি কিন্তু এই একা যেতে রাজি নন, তার সাথে একা জানুনি, এবং তিনি নিয়েছেন ইউরোপিয়ান লিডারদেরকে সাথে করে। কেন এমনটি উনি করলেন আপনি মনে করেন? এবং আসলেই কি যে অবস্থা তৈরি হয়েছে এখন, ওদিকে রাশিয়া বলছে তারা লো লেভেল মিটিং চান, কেন? সময়ক্ষেপণের আরেকটি উপায়। আর যেটি ট্রাম্প করছেন, উনি কি আসলে যে অবস্থা এখন তৈরি হয়েছে, উনি কি স্বীকার করে নিচ্ছেন there is no hope for peace? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমার মনে হয় জেলেনস্কি এবার প্রথমবার একটু ভালো বা পজিটিভ কাজ করেছে, যে সে ইউরোপিয়ান প্রতিনিধিকে নিয়ে ওখানে উপস্থিত হয়েছে। কারণ হচ্ছে এটা হচ্ছে পার্ট অফ ইউরোপের একটা বড় প্রবলেম, তাই না? ইউরোপিয়ান দেশগুলো কিন্তু এখনো পর্যন্ত রাশিয়ার কিন্তু ওই তেল দিয়ে তাদের কিন্তু হিট চলে এখনো পর্যন্ত, এবং তারা 40% তাদের ফুয়েলের জন্য কিন্তু রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট। এবং যেহেতু এটা ইউরোপিয়ান কান্ট্রি, সুতরাং এই প্রবলেম যেখানেই আলোচনা হোক না কেন, এই সমস্যার সমাধানের পথ বের করতে হবে ইউরোপিয়ানদেরকে সাথে নিয়েই। কিন্তু এটা কখনো এর আগে হয়নি বলেই এখনো পর্যন্ত এই সমস্যার সমাধানের কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না। আমি আপনাকে বলে রাখি যে এই যুদ্ধটা এত সহজে বন্ধ হবে না, কারণ এখানে হচ্ছে যে সুপার পাওয়াররা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের পুঁজিবাদী লিপসাকে বাস্তবায়ন করার জন্য হচ্ছে এই যুদ্ধটাকে তারা আরো কন্টিনিউ করবে। এই যুদ্ধটা হতো না, যেটা আমি পুতিনের সাথে একমত, যে যদি যখন বাইডেন ক্ষমতায় ছিল, পুতিন বারংবার তাকে নিষেধ করেছিল নেটোকে এক্সপ্যান্ড না করতে। রাশিয়া ভার্সেস আমেরিকা, আপনি একবার চিন্তা করেন দেখি, পৃথিবীতে রাশিয়ার কতগুলো বেজ আছে, কতগুলো বিভিন্ন দেশের সোলজার আছে, কোন দেশকে রাশিয়া ফুয়েল দিয়ে, মনে করেন যে ধরেন যে যেভাবে করে ইসরায়েলকে আমরা সহযোগিতা করে একটা গণহত্যা, একদম চোখের সামনে নির্মম গণহত্যা চলছে, এই ধরনের গণহত্যাকে সাপোর্ট করে এই একবিংশ শতাব্দীতে রাশিয়ার কোথাও ইনভলভমেন্ট আপনারা কি দেখেছেন? না, দেখেননি। তাহলে রাশিয়ার আসলে দাবিটা কি ছিল ওখানে? রাশিয়ার দাবি ছিল যে আমার বর্ডার পর্যন্ত আপনাদের পশ্চিমাদের এক্সপ্যানশনটা আমি দেখতে চাই না, আমি শান্তিপূর্ণভাবে থাকতে চাই, কিন্তু এই এক্সপ্যানশনটা যেন না হয়। এটা কি খুব বড় একটা দাবি ছিল? এই দাবিটা কিন্তু আমরা সলভ করতে পারতাম, এটা যুদ্ধটাকে অনেক আগেই আমরা অ্যাভয়েড করতে পারতাম। এখন হচ্ছে কি, ক্রমাগতভাবে আমরা যুদ্ধে ঢুকতে এত বেশি গভীরে ঢুকে ফেলেছি। রাশিয়া ইউক্রেনের প্রায় 5টা প্রদেশের 70-80% দখল করে ফেলেছে। এখন প্রবলেমটা এত ডিপ হয়ে গেছে যে ডিপ থেকে আপনি বের হতে চাইলে এত সহসা আপনি বের হতে পারবেন না। ওই 24 ঘন্টার কথা বলে বের হওয়া যাবে না, 24 দিন না, 24 মাসও আপনি বের হতে পারবেন না। কারণ হচ্ছে প্রবলেমটাকে আমরা ক্রিয়েট করতে এমন একটা ডিপে নিয়ে গেছে, এটা একটা ইগো অ্যান্ড ইমোশনের বিষয় হয়ে গেছে। কারণ সোভিয়েত ইউনিয়ন একটা সুপার পাওয়ার, আপনি এবার বলে গেলে চলবে না যে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বাংলাদেশের মতো দেশ থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশ যাদেরকে সোভিয়েত ইউনিয়ন স্বাধীনতা পেতে সাহায্য করেছে, রাইট? তো সোভিয়েত ইউনিয়ন এমন একটা দেশ যারা ফ্যাসিলিটেট করেছে অনেক জাতিকে স্বাধীন হওয়ার জন্য। তো এখন এই সুপার পাওয়ার যারা একসময় 90-এর দশকে, তার আগে পর্যন্ত আমেরিকার একদম বড় কম্পারেটিভলি কিছু ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী ছিল, সেই সোভিয়েত ইউনিয়ন, আমরা কিউবান প্রবলেম নিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেখানে সোভিয়েত ইউনিয়নের পজিশনটা কি ছিল। তো এখন কথা হচ্ছে যে এরকম একটা সুপার পাওয়ারকে আপনি যখন অপমান করতে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাবেন, তখন তাদের রাশিয়ান জাতিরা কিন্তু কালচারালি তাদের ভূমি কিন্তু কারো কাছে ছেড়ে দেওয়া এবং কালচার কারো কাছে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারা কখনোই নতি স্বীকার করে না। আপনি স্টালিন, লেনিন থেকে শুরু করে যদি এখনো পর্যন্ত রাশিয়া যদি ইতিহাস আপনারা দেখেন, তারা কখনো ভূখণ্ড নিয়ে কম্প্রোমাইজ করার মতো জাতি তারা না। এখন কথা হচ্ছে
যে ইউক্রেন জাতিরাও শক্তিশালী, এই প্রবলেমটা আমরা এখন যে জায়গায় নিয়ে গেছি এই প্রবলেমটা আরো সার্ভাইভ করবে। খোদা না করুক যদি কোনোদিন এটা নিয়ে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায়, আপনাদের অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ থার্ড ওয়ার্ল্ড ওয়ার গুলো শুরু হলে সুপার পাওয়ারদের মধ্যে শুরু হবে। এখন আপনি দেখেন ব্রিক্স তৈরি হয়েছে, একটা অর্থনৈতিক গ্লোবালাইজেশনের একটা ডিভাইড হয়ে গেছে। তারপরে এখন রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া এই শক্তিগুলো একসাথে হচ্ছে। ডলারের ভ্যালু দেখেন আপনারা কোথায় দিন দিন নেমে চলে যাচ্ছে। এই অর্থনীতি আমেরিকার এমন একটা জায়গায় গেছে, এই অর্থনীতি থেকে কিন্তু সবচেয়ে বেশি যুদ্ধের সম্ভাবনা তৈরি হয় কোনো একটা দেশের মধ্যে। তখনই কিন্তু এই শাসক, আমাদের বর্তমান প্রেসিডেন্টের মতো শাসকরা কিন্তু তখন বড় বড় বুলি দিয়ে জাতিগত বেদনা তৈরি করে দিয়ে কিন্তু যুদ্ধের জন্য জাতিকে তৈরি করে এবং যুদ্ধে নিয়ে যায়, এবং সেই যুদ্ধ আলটিমেটলি কেউ আমরা উইন করি না, আমরা ধ্বংসপ্রাপ্ত হই। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হয়েছে। এখন কথা হচ্ছে দেখেন পৃথিবীর সব সমস্যার সমাধান করা সম্ভব যদি আমরা সত্যিকার অর্থে এমপ্যাথেটিক্যালি এন্ড সিম্প্যাথেটিক্যালি এন্ড সেন্সিটিভলি যদি আমরা এই সমস্যার সমাধান আমরা করতে চাই। এই যে প্রবলেম গুলো যেটা ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে কিংবা ইউক্রেন রাশিয়ার মধ্যে, জাতিসংঘ এখানে ইনভলভ না কেন? ইউনাইটেড নেশন শুড বি দ্য অনলি প্ল্যাটফর্ম ইন দিস ওয়ার্ল্ড টু ফাইন্ড সলিউশন অফ এনি ইন্টারন্যাশনাল ইস্যুস, বাট জাতিসংঘের ওখানে কোনো ভূমিকা নেই। ইউরোপিয়ান ইউনিয়নকে কোনো ভূমিকা আমরা রাখতে দিচ্ছি না। এই এক্সপার্টিস কোনো সমাধান ওখানে কি আসলে দীর্ঘস্থায়ী হবে? লেটস সমাধান যদি আমরা করেই ফেলি চাপ দিয়ে, প্রেসার দিয়ে, কিছু দিয়ে, এই সমাধান কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান হবে না। পৃথিবীর এমন অনেক সমস্যা তৈরি কিন্তু আমরা করেছি, সমাধান তাড়াহুড়ো করে, কিন্তু সেটা পরবর্তীতে আরো বড় সমস্যা কিন্তু তৈরি করেছে, এবং এই সমস্যার সমাধান কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এমন আমি নজরে আপনাদেরকে বলতে পারি 2-4টা পৃথিবীতে আছে। তাহলে এখন আমরা যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে যে ইনভলভ ইউনাইটেড নেশনস, ইনভলভ ইউরোপিয়ান ইউনিয়ন, and involve Zelensky, involve Putin and involve America। তার এই যদি আমরা এই পঞ্চশক্তি একসাথে বসে যদি আমরা কোনো সমস্যার সমাধান বের করতে চাই, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান বের করা সম্ভব। আর যদি সেটা না করি, পরাশক্তির শক্তি দিয়ে এবং নিউক্লিয়ারের ভয় দেখিয়ে এবং নিজের রাশিয়ার মানে আমেরিকার আধিপত্যবাদ দেখিয়ে যদি আমরা সমস্যার সমাধান করতে চাই, এই সমস্যার সমাধান অচিরে হবে বলে আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে ইতিহাস অন্ততপক্ষে তাই বলে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।